কলি পথজ্বলি, হে কলির নাম গর্তাঙ্গুলি। বৃষ্টি, তুমি বলেছিলে না শুরুতেই চমক দিতে? দর্শক চমক চায়, তাই দিলাম। শুরু করলাম গার্তাঙ্গালির ভিডিও সেই সাসপেন্স আর চমক দিয়ে। জানি না দর্শক কতটা চমকাবে আমার এই প্রয়াসে, তবে চেষ্টা করতে দোষ কি? আগের পর্বের শেষে আমি বলেছিলাম যে বাগড়ির মাস্টারমশাইয়ের থেকে গার্তাঙ্গালির গল্প শুনে এখানে আসার প্রবল ইচ্ছা জন্মেছিল, তাই গঙ্গোত্রী যাওয়ার পথে এলাম এখানে। খুব বেশি নয়, মাত্র 4 কিলোমিটারের ট্রেক, তাই হার্শিল বাজার থেকে একটি গাড়ি ভাড়া করে এলাম এখানে। ড্রাইভারের সাথে একটা অদ্ভুত রফা হলো। সে তার নববিবাহিত স্ত্রীকে মাঝ রাস্তায় অবস্থিত তার গ্রাম থেকে পিক আপ করে নেবে এবং গার্তাঙ্গালি দেখাতে নিয়ে যাবে, এবং আমাদের গার্তাঙ্গালি ভ্রমণের পর আমাকে গঙ্গোত্রী ছেড়ে আসবে। সব শুদ্ধ মূল্য পড়বে 1,500 টাকা। টাকাটা অবশ্যই আমার কাছে একটু বেশি, কিন্তু গার্তাঙ্গালি ট্রেক সমাধা করতে গেলেও সময় লাগবে বেশ, আর সেই সময় গাড়ি অপেক্ষা করবে আমার জন্য। সব দিক ভেবে মেনে নিলাম তার প্রস্তাব। তবে গার্তাঙ্গালি পৌঁছে ড্রাইভার বলল সে নিজে যাবে না ট্রেকিং করতে, গাড়িতেই অপেক্ষা করবে, কারণ আমার মালপত্র পাহারা দিতে হবে। তার নববিবাহিত স্ত্রী যাবে ট্রেকিং করতে। ব্যাপারটা কেমন হলো? আমার সম্পত্তি তার কাছে আর তার সম্পত্তি আমার কাছে। এইসব ভাবতে ভাবতে ফরেস্ট ডিপার্টমেন্টের টিকিট কাউন্টার থেকে নগদ 200 টাকার টিকিট কিনে আর প্লাস্টিকের জলের বোতল যত্রতত্র না ফেলে ফেরত আনার অঙ্গীকার করে, আর তার জন্য 300 টাকা সিকিউরিটি ডিপোজিট দিয়ে হাঁটা শুরু করলাম।
ছোট্ট ট্রেক হলে কি হবে, রাস্তা কিন্তু বেশ কঠিন, ভালোই চড়াই উতরাই আছে, পথও বেশ সরু, আর একদিকে গভীর খাদ। শুধু গভীর বললে ঠিক বলা হবে না, ভয়ঙ্কর গভীর। অনুমান করেছিলাম আগে যখন এই রাস্তা দিয়ে মানুষ তিব্বতীদের সঙ্গে ব্যবসা করতে যেত, কি পরিমাণ ঝুঁকি নিয়ে যাতায়াত করত। বাগড়ির মাস্টারমশাই বলছিলেন এই ট্রেডিং হতো বাটার সিস্টেমে, টাকা পয়সার লেনদেন ছিল না, লেনদেন হতো চালের পরিবর্তে নুনের। 1 বস্তা চালের পরিবর্তে 2 বস্তা নুন, এই রকম আর কি। দুঃখের বিষয়, বাগুড়ির মাস্টারমশাইয়ের ইন্টারভিউটার ভিডিও ফুটেজ থাকলেও অডিও গেছে ব্ল্যাঙ্ক হয়ে। মাইক্রোফোনের সুইচ উনি ভুল করে টিপে দেওয়াতে অনের পরিবর্তে অফ হয়ে গিয়েছিল, সেটা পরে আবিষ্কার করলাম। ভুল আমার আগেও হতো, তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভুলের পরিমাণও বেড়ে চলেছে দেখতে পাচ্ছি। জানি তুমি ক্ষমা করবেই, আর দর্শকও নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। জানো বৃষ্টি, আমি মনে করি মানুষের মানসিক আর শারীরিক গঠনের জন্য ট্রেকিং অতি প্রয়োজনীয় পন্থা। ট্রেকিং জীবনের পথ চলার প্রতিরূপ। এই যে আমি পথ চলেছি চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে, এই তো জীবনের পথ। সেই ওঠানামার খেলা, চড়াই পথে উঠতে কষ্ট, সময়ও লাগে বেশি। ঠিক যেন জীবনে বা কোনো কাজে প্রতিষ্ঠা পাওয়া, আর উতরাইটা হয় ঝটপট, অর্থাৎ ডাউনফল হওয়ার হলে সেটা বেশ তাড়াতাড়ি হয়। জীবনের ওঠা পড়াটা এই ট্রেকিং এর মতোই, ওঠো বা নামো, কোনোটাই স্থায়ী নয়। উঠলে নামতে হবে, আবার নেমে গেলে কোমর বেঁধে লেগে পড়ো ওঠার জন্য। এটাই ট্রেকিং, এটাই জীবন। তুমি হয়তো ভাবছো ওঠা নামার এই পথ চলতে চলতে গন্তব্যে তো পৌঁছে যাব, উঠে যাব তুষার ধবল শৃঙ্গে, কিন্তু ভেবে দেখেছো কি সেখানে থাকবে কতক্ষণ? সেই তো ফিরে আসতে হবে আবার নেমে, নামা ওঠার মধ্যে দিয়ে। এটাই জন্ম জন্মান্তরের পথ চলা। সবাই তো আর যুধিষ্ঠির নয় যে সোজা উঠে যাবে আর নামবে না। মহর্ষি বেদব্যাস যুধিষ্ঠির রূপকের মাধ্যমে সেই কথাই বুঝিয়েছেন যে যুধিষ্ঠিরের মতো মানুষের সেই গুণ বা আত্মজ্ঞান হলে সে পাশ মুক্ত হয়, আর তাকে পশু রূপে জীব দেহ ধারণ করে এই জীবনের দুঃখ কষ্ট ভোগ করতে হয় না। মহাভারতকে নিছক মহাকাব্য ভেবো না, এটি স্বয়ং বেদ। আমি মনে করি প্রতিটি মা বাবার উচিত তার সন্তানকে কৈশোরে হয় ট্রেকিং করতে, নয় মিলিটারি ট্রেনিং এ পাঠানো। নিজের পক্ষে স্কাউটিং বা গ্রুপ থিয়েটারে ভর্তি করানো উচিত। এতে বাচ্চারা শক্তপোক্ত হয়, সেই সঙ্গে সবার সঙ্গে মিলেমিশে চলতে শেখে, অকর্মণ্য স্বার্থপর তৈরি হয় না। লেখাপড়ার সাথে সাথে এইগুলো খুবই প্রয়োজন, জীবন গঠনের জন্য অপরিহার্য।
নানা কথা ভাবতে ভাবতে হেঁটে চলেছি। দৃশ্য অভূতপূর্ব। মাঝে মাঝে খাদের দিকে তাকিয়ে দেখছি। বলতে লজ্জা নেই, নিচের দিকে তাকালেই বুক শুকিয়ে যাচ্ছে। ভাবছি বাগুড়ির মাস্টারমশাই ঠিক কথাই বলেছিলেন। এই পথে চলতে গিয়ে প্রতি বছরই দুর্ঘটনা ঘটত। অনেকেই মারা যেতেন খাদে পড়ে। দড়ির বীজ দিয়ে পাহাড় ডিঙোতে গিয়ে প্রায়শই দুর্ঘটনা ঘটত। মাস্টারমশাইয়ের থেকে শুনলাম, প্রথমজন যদি কোনোভাবে পা হড়কে বা ভাঙা তক্তায় পা ফেলতো তো ব্রিজ যেত ভেঙে, আর তার পিছনে সব মানুষ, ছাগল, ভেড়া, কুকুর, গাধা, খচ্চর যারা থাকতো সব একসাথে ওই গভীর খাদে তলিয়ে যেত। এবং এই ঘটনা কোনো বিক্ষিপ্ত দুর্ঘটনা নয়, প্রায়শই এই কাণ্ড ঘটত। তবু তারা যেতেন পেটের চাহিদায় বছর বছর। 1962 সালে চীন যুদ্ধের পর থেকে এই ট্রেডিং বন্ধ হয়ে গেছে। সিল্ক রুটের স্মৃতিকে বাঁচিয়ে রেখেছে এই পথ, আর পথের শেষে ভয়ঙ্কর এক সিঁড়ি। এখানে দেখলাম অনেক টুরিস্ট এসেছেন, বিশেষ করে যারা গঙ্গোত্রীর পথে চলেছেন। অনেকেই গার্তাঙ্গালি ট্রেকের ব্যাপারটা না বুঝেই এসেছেন এবং এসে হাঁপাচ্ছেন, আর আমার দিকে চোখ বড় বড় করে তারিফের দৃষ্টিতে দেখছেন। ভাবছেন পাকা দাড়িওয়ালা এই বৃদ্ধ মানুষটা একা একা পিঠে ব্যাগ নিয়ে ক্লান্তিহীনভাবে কি করে টুকটুক করে হেঁটে চলেছে। নিজের মনে হাসতে হাসতে। হাসির কারণ ওরা কি করে জানবে? আমি তো ততক্ষণে আমাদের ড্রাইভার সাহেবের চালাকি ধরে ফেলেছি। উনি নিজে দ্বিতীয় নিকুঞ্জ কাকু সেজেছেন। যে নিকুঞ্জ কাকুকে জানো না? শিবরাম চক্রবর্তীর গল্প পড়নি? সেই যে বিয়ের রাতে বিড়াল কাটার গল্প। নিকুঞ্জ কাকু অবশ্য বিয়ে করে ফেরার সময় বেতো ঘোড়া মেরেছিলেন, আর আমাদের ড্রাইভার সাহেব নতুন বউকে এই বিপদ সংকুল পথে একা ঘুরে আসতে বলেছেন। থাক, আজ এই অবধি। রাতটা গঙ্গোত্রীতে কাটিয়ে কাল সকাল সকাল বেরোবো গোমুখের উদ্দেশ্যে। সেই গল্প পরের দিন। আজ আসি। ভালো থেকো, সঙ্গে থেকো এই মুসাফিরের।